হ্যালো স্টুডেন্টস, তাহলে তোদের ক্লাস 11 তো অলমোস্ট কমপ্লিট। সবার স্কুলের পরীক্ষা আর 1-1.5 সপ্তাহের মধ্যে স্টার্ট হচ্ছে, কারো কারো পরীক্ষা স্টার্টও হয়ে গেছে। আমাদের মোটামুটি সব প্রপারলি পড়ানো, পরীক্ষা নেওয়া, রিভিশন করা এগুলো কমপ্লিট হয়ে গেছে অফলাইন ক্লাসে। অনেকগুলো ব্যাচে আমি থার্মোকেমিস্ট্রি পড়িয়েও দিয়েছি। আমার ইউটিউবে যে ক্লাসেসগুলো চলছিল সেখানে থার্মোডাইনামিক্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের থার্মোকেমিস্ট্রি পোর্শনটা একটু বাকি ছিল। তো আজকে আমরা থার্মোকেমিস্ট্রি নিয়ে ডিসকাশন করছি। ওকে, চটপট করে খাতা বই নিয়ে থার্মোকেমিস্ট্রির ক্লাসটা স্টার্ট করে দে। চল, ফার্স্ট যদি আমরা দেখি, ফার্স্ট পয়েন্ট করি। চল, তার মানে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে থার্মোকেমিস্ট্রি। এখন থার্মোডাইনামিক্সের একদম লেকচার 1 থেকে লাস্ট লেকচার অবধি বিভিন্ন প্যারামিটারকে আমরা ডিসকাস করেছি। সেখান থেকে কি পসিবল এক্সপ্রেশন হতে পারে, থিওরি যত রকম সম্ভব আমরা ডিসকাশন করেছি। এই থার্মোকেমিস্ট্রি হয়ে যাওয়ার পরেই আমরা কোয়েশ্চেন আনসার সেশনটা শুরু করব এবং বলেইছিলাম যে টিল JEE অ্যাডভান্স অবধি আমরা পুরো থার্মোডাইনামিক্সটাকে ডিটেল অ্যানালিসিস করব। তো থার্মোকেমিস্ট্রিটা থার্মোডাইনামিক্সের একটা ছোট্ট টুকরো পার্ট, যেখানে আমরা মেইনলি ডিল করব উইথ এনথালপি। মেইনলি ডিল করব উইথ এনথালপি। এখন দেখ, যখন আমরা আগে পড়েছি এনথালপি, যখন আমরা অলরেডি লেকচার 3-4 এর দিকে পড়েছিলাম, সচিন টেন্ডুলকর, বিনোদ কামরির গল্প দিয়ে এনথালপি পড়েছিলাম, তখন আমরা বারবার করে একটা জিনিস ডিফাইন করেছি যে আমরা এনথালপি বলতে যেটা বুঝতে পারছি, এনথালপি বলতে আমরা যেটা বলতাম, চটকট করে রিভাইজ করে দে। এনথালপি বলতে তুই যেটা বলতিস সেটা হচ্ছে হিট at constant pressure। হিট at constant pressure কে আমরা এনথালপি বলতাম, হিট at constant pressure কে আমরা এনথালপি বলতাম, হিট at constant ভলিউম কে আমরা ইন্টারনাল এনার্জি বলতাম। মনে পড়ছে কিনা দেখ। এবার থার্মোডাইনামিক্স এর মেইন অ্যাপ্লিকেশন কি রিয়েল লাইফে? ধর তুই ল্যাবে একটা রিয়াকশন করছিস, একটা টেস্ট টিউবের মধ্যে H2SO4 দিলি, তার মধ্যে জিঙ্ক দিলি, হোয়াট এভার ইউ ডু ইন ইয়োর রিয়েল লাইফ, সব কিন্তু ওপেন টেস্ট টিউবে মেনলি করছিস। আর ওপেন টেস্ট টিউবে করছিস মানে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা তোর কনস্ট্যান্ট। তার মানে রিয়েল লাইফের প্রত্যেকটা কাজই আমাদের কনস্ট্যান্ট প্রেশারে করা, অ্যাটমসফিয়ারিক প্রেশারে করা। সুতরাং রিয়েল লাইফের কোনো একটা রিয়াকশন হওয়ার জন্যে যে পরিমাণ হিট এক্সচেঞ্জ হচ্ছে, সেই হিটটাকেই আমরা এনথালপি দিয়ে ডিটারমাইন করতে পারি, সেই হিটটাকেই আমরা এনথালপি দিয়ে রিপ্লেস করতে পারি। কি বললাম? রিয়েল লাইফে যা যা রিয়াকশন আমরা করছি সবই কনস্ট্যান্ট প্রেশারে করছি, এবং হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশারকে আমরা এনথালপি নামটা দিয়েছি। তাহলে রিয়েল লাইফের প্রত্যেকটা রিয়াকশনকে বেসিক্যালি আমরা এনথালপি বলতে পারি। একটা কাগজ পুড়ছে, কম্বাশন বলছিস, তাহলে তার সামনে একটা এনথালপি অফ কম্বাশন কথাটা লাগিয়ে দিচ্ছিস, তাই তো? কোনো একটা রিয়াকশন হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, ভেপার হচ্ছে, মেল্টিং হচ্ছে, সবগুলোতেই তুই হিট যেটা এক্সচেঞ্জ হচ্ছে, নিচ্ছে বা দিচ্ছে, সেটাকেই তুই এনথালপি অফ দ্য রিয়াকশন বলতে পারিস। তাহলে হিট অফ দ্য রিয়াকশন, তার মানে পরের বক্তব্য হচ্ছে আমার যে হিট অফ দ্য রিয়াকশনকে আমরা বেসিক্যালি হিট অফ দ্য রিয়াকশন কে আমরা বেসিক্যালি রিপ্লেস করতে পারি বাই enthalpy of the reaction। একদম ডান, কারণ পুরো প্রসেসটাই কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট। তাহলে পয়েন্ট নাম্বার 1 কি করলি, যে সিন্স অল দ্য কেমিক্যাল রিয়াকশন আর টেকিং প্লেস in at constant pressure, and heat at constant pressure is called enthalpy. Therefore heat exchange for
Most of the physical or chemical process happening at constant pressure will be termed as enthalpy. তাই তো? তারপর থার্মোকেমিস্ট্রি ডিল করছে উইথ এনথালপি, এটা হচ্ছে প্রথম পেজ। এবার যদি থার্মোকেমিস্ট্রি ডিল করে উইথ এনথালপি, যদি থার্মোকেমিস্ট্রির বক্তব্য হয় উইথ এনথালপি, তাহলে এক এক করে আমরা কি কি এনথালপি আছে তার মানে দেখি। এনথালপি অফ আ রিঅ্যাকশন, এটাই তো তোর বক্তব্য। তার মানে কি কি এনথালপি আছে আমরা এক এক করে দেখি। কি কি এনথালপি আমাদের হাতে আছে আমরা এক এক করে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটা লাইন টানি। আমরা একটা লাইন টেনে আমাদের যা যা এনথালপি আছে এক এক করে সেই লাইনের আন্ডারে আনার চেষ্টা করি। একদম সিকোয়েন্স যেরকম দেবো সেই সিকোয়েন্সেই জিনিসটা মনে রাখার চেষ্টা করবি। প্রথম দেখ, আচ্ছা আমি সব লাইনগুলো আগে বানিয়ে নিই। 2 3 4 4, আবার পরের পেজে যাব দরকার হলে। প্রথমে 4টে আগে ইম্পর্টেন্ট এনথালপি লিখে ফেলি। তার মানে প্রথম আমার এনথালপি অফ বা হিট অফ ফরমেশন, ঠিক আছে। তারপরের বক্তব্য হচ্ছে আমাদের আচ্ছা দেখি এক এক করে আমরা কাজটা করে ফেলি। হিট অফ ফরমেশন বা এনথালপি অফ ফরমেশন, ঠিক তারপরে এনথালপি অফ কম্বাশন, ঠিক আছে। তারপর একটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে বন্ড এনথালপি, তারপরে আরো একটা আনি চল, এনথালপি অফ আ রিঅ্যাকশন বা হিট অফ আ রিঅ্যাকশন, ঠিক আছে। টোটাল আমি কটা নিলাম এখনো অবধি? আমি নিয়েছি 1 2 3 4 5, আমার সাথে সাথে নোট ডাউন করে নে কিন্তু। 5টা এনথালপি বলেছি। তারপরেই 5টার পরে আর কি আসছে? এনথালপি চল 6 7 8 9 10, মোটামুটি 10টা। আমি দেখি আর কি আমাদের মনে পড়ে। তাহলে এখান থেকে একবার চটপট রিভাইজ মারবি। এনথালপি অফ এ রিঅ্যাকশন বা হিট অফ এ রিঅ্যাকশন, হিট অফ ফরমেশন বা এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাশন, সব এনথালপি বা হিট, ঠিক আছে। এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ বন্ড ডিসোসিয়েশন বা বন্ড এনার্জি বা বন্ড এনথালপি, ঠিক তারপরে তুই কি বলছিস? এনথালপি অফ অ্যাটমাইজেশন, ঠিক আছে। তারপরে এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ হাইড্রেশনটা আগে বুঝে নে। এনথালপি অফ হাইড্রেশন, ঠিক আছে। এনথালপি অফ হাইড্রেশন থেকেই এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ
of solution, এই তিনটে বেসিক্যালি একসাথে পড়তে হবে। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে 5টা, এটা 6 নম্বর, এইটা হচ্ছে 7A, এটা 7B, তার মানে বুঝতেই পাচ্ছিস এগুলোর মধ্যে কানেকশন আছে। এটা এটা তোর হচ্ছে 7C। ডান, হয়ে গেল। তারপর হচ্ছে এনথালপি P of vaporization, enthalpy of melting, or fusion। ব্যাপারটা কি, দুটো সেম নয় কিন্তু আলাদা আছে। এনথালপি অফ ভেপারাইজেশন, এনথালপি অফ, তার মানে এটা 8, এটা 9, আবার 10 লাগবে। 10 হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন। খুব সিম্পল, হ্যাঁ, কোনো চাপ নেই একদম। থার্মোকেমিস্ট্রির পোর্শনে কিন্তু চাপ নেই। কি কি আমি পড়বো, কি কি আমায় কোথায় কোন অঙ্কে কি কি এনথালপি আমার লাগবে, সেটা আগে গড়গড় করে একবার রিভাইজ করে নে। এনথালপি অফ রিঅ্যাকশন, তারপর এনথালপি অফ ফর্মেশন, এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ নিউট্রালাইজেশন, বন্ড এনথালপি, তারপরেই চলে আসছে এনথালপি অফ অ্যাটমাইজেশন, এনথালপি অফ হাইড্রেশন, এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন। এগুলো সব একসাথে লাগবে কোনো একটা অঙ্কে। এনথালপি অফ ভেপোরাইজেশন, এনথালপি অফ মেল্টিং বা ফিউশন, এনথালপি অফ সাবলিমেশন। এই টোটাল 10টা এনথালপি আমাদের খুব ভালো করে লাগবে। সেটা ছাড়া আর যদি কিছু লাগে সেটা আমরা অঙ্ক করতে করতে দেখব। এই যে এনথালপি অফ কম্বাশন লিখেছি, এই এনথালপি অফ কম্বাশনের এখানে আর একটা টার্ম আমাদের পড়তে হবে, দ্যাট ইজ এনথালপি অফ কম্বাশনের ভাগেই বলছি এই জায়গাটা, এনথালপি অফ কম্বাশনের এই জায়গাটা এখানে পড়তে হবে ক্যালোরিফিক ভ্যালু, এই হচ্ছে টোটাল আমাদের কাজ। ডান। এবারে টোটাল কাজটাতে একটু এনথালপিকে নিয়ে একটু পোস্টমর্টম করে নেওয়া যাক, যে এনথালপি সম্বন্ধে আমার কি কি আইডিয়া, এনথালপি সম্বন্ধে আমার কি কি আইডিয়া। দেখি এনথালপির আইডিয়াগুলো একটু ঝপঝপ করে এখানে আবার বাক্সবন্দি করে দেওয়া যাক। এনথালপি সম্বন্ধে আমার কি কি বক্তব্য, এক্সটেন্সিভ, টেনসিভ প্রপার্টি, কিন্তু এনথালপি পার মোল পার গ্রাম এগুলো কিন্তু ইন্টেন্সিভ হয়ে যাবে। আচ্ছা, পরের বক্তব্য কি, এনথালপি স্টেট ফাংশন, এনথালপি স্টেট ফাংশন মানে সেটা শুধু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, পাতের ওপর ডিপেন্ড করে না, তাই তো? যদি পাতের ওপর না ডিপেন্ড করে তাহলে আমাদের বক্তব্য কি, তাহলে আমাদের এই রকম একটা কেস আমরা ধরি এ থেকে আমরা ডাইরেক্টলি যাচ্ছি অথবা এ থেকে যাচ্ছি বি থেকে যাচ্ছি সি। এ থেকে সি যদি যায় তার মানে আমার এনথালপি চেঞ্জ সাপোজ হলো ডেল্টা H3। এ থেকে বি যাচ্ছি ডেল্টা H1 সবার জানা আছে, বি থেকে সি ধর ডেল্টা H2। ঠিক আছে, যদি এনথালপি আমার যেহেতু এনথালপি আমার স্টেট ফাংশন, তাহলে এ থেকে সি যেতে গেলে যা এনথালপি খরচা হবে, এ থেকে বি আর বি থেকে সি টোটাল নিচের এনথালপি গুলো সেম হবে। তার মানে এটা যদি ট্রু হয় এখান থেকে আবার আমি এই স্টেটমেন্টটা এখানে লিখে ফেলতে পারছি, যে দেয়ারফোর আমি কি লিখতে পাচ্ছি, দেয়ারফোর ডেল্টা H3 is equal to ডেল্টা H1 প্লাস ডেল্টা H2। হ্যাঁ না বল?
কিচ্ছু করিনি, এ থেকে সি ডেল্টা এইচ 3, এ থেকে বি ডেল্টা এইচ 1, বি থেকে সি ডেল্টা এইচ 2, তাহলে ডেল্টা এইচ 3 ইকুয়াল টু ডেল্টা এইচ 1 প্লাস ডেল্টা এইচ 2, এটা লিখতে পারি, একদম পারি। এই যে পোর্শনটা, এই পুরো পোর্শনটাকেই আমাদের হেসেস বলে একজন সায়েন্টিস্ট এটাই আলাদা করে বললেন, সো দ্যাট বিকামস হেসেস ল। হেসেস ল আলাদা করে কিচ্ছু বক্তব্য নেই। হেসেস শুধু এনথালপির জন্য বলেছে, এই ফরম্যাটটা এন্ট্রপি, গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি সবার জন্যই অ্যাপ্লিকেবল। কেন সবার জন্য অ্যাপ্লিকেবল? তুই যদি একটু আগে জিনিসগুলোকে দেখে নিস, যে ধর আমরা একটু আগে যদি জিনিসগুলোকে দেখে নিস, তাহলে এইখানে এই পেজটাতে আমরা কয়েকটা স্টেট ফাংশন কে একটু লিখে ফেলি। কি কি স্টেট ফাংশন আছে রে বাবু? ফার্স্ট স্টেট ফাংশন আমার এনথালপি। Enthalpy যেহেতু স্টেট ফাংশন, enthalpy change in a single step or in multiple step will be same. Total enthalpy change for a single process, single change or in a multiple change will be same. Delta H3 will be equal to delta H1 plus delta H2. এটাই হেসেস ল বলেছিল। কেন বলেছিল? কারণ এটা স্টেট ফাংশন, শুধু এনথালপির জন্য ভ্যালিড নয়, এটা এন্ট্রপি, এটা ইন্টারনাল এনার্জি এবং গিভস ফ্রি এনার্জি সবার জন্যই ভ্যালিড, সবার জন্যে এই হিসাবটা ভ্যালিড, সবার জন্যেই এই হিসাবটা ভ্যালিড, তাই তো? এবং সবগুলোর ক্ষেত্রেই ফর আ সাইক্লিক প্রসেস, ঠিক আছে, আমরা কি কি লিখতে পারতাম? ফর আ সাইক্লিক প্রসেস ডেল্টা এইচ কমা ডেল্টা ই কমা ডেল্টা জি ইকুয়াল টু 0, এন্ট্রপির ক্ষেত্রেও 0, কিন্তু সেখানে সিস্টেম সারাউন্ডিং ক্যালকুলেট করতে হতো এবং রিভার্সেবল প্রসেস না ইরিভার্সেবল প্রসেস সেটা দেখতে হতো। সারাউন্ডিংটা আলাদা করে দিলে ডিফারেন্ট, কিন্তু সিস্টেম সাইক্লিক হলে 0 হবে, প্রসেস যদি রিভার্সেবল হয়। এটা ছিল পুরো স্টেট ফাংশনের কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এখানে হেসেস লর আইডিয়া, এনথালপি সম্বন্ধে আইডিয়া, কেন এনথালপি নিয়ে কাজ করছি থার্মোকেমিস্ট্রি সেটা নিয়ে আইডিয়া, আর 10টা এনথালপি ফটাফট লিখে দিয়েছি। হিট অফ দ্য রিঅ্যাকশন বা এনথালপি অফ রিঅ্যাকশন, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাসন, ওখান থেকে ক্যালোরিফিক ভ্যালু পড়তে হবে, এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ বন্ড ডিসোসিয়েশন বা বন্ড এনথালপি, এনথালপি অফ অ্যাটমাইজেশন, এনথালপি অফ হাইড্রেশন, এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন, enthalpy of vaporization, enthalpy of melting বা fusion, enthalpy of sublimation। চলো এই 10টা এনথালপি আমরা চটপট করে শিখে ফেলি। আচ্ছা, থিওরি আমি বারবার পড়ানোর সময় কিন্তু সঙ্গে সঙ্গে নিউমারিক্যাল করাই না, কারণ থিওরি খুব ক্লিয়ার হওয়া প্রয়োজন নিউমারিক্যাল করার আগে, এবং বারবার থিওরিটাকে লিখে রিভাইজ দেওয়া, শর্ট নোট বানানো, যা যা কথা বলেছি সেগুলোকে পুরো মনে রাখা খুব ইম্পর্টেন্ট বিফোর you are going to attack numerical problem, বারবার মাথায় রাখবি। এখন থার্মোকেমিস্ট্রির অঙ্ক পিওয়াইকিউ যদি দেখিস, যেই ম্যানের পিওয়াইকিউ, নিটের পিওয়াইকিউ, থার্মোকেমিস্ট্রি ক্যালকুলেট দ্য এনথালপি অফ দ্য ফরমেশন বা এনথালপি অফ ফরমেশন ইজ দিস, ক্যালকুলেট দ্য হিট অফ দ্য রিঅ্যাকশন, এই সবের প্রবলেমের জন্য, অঙ্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে ডেফিনেশন খুব স্ট্রং ভাবে আসতে হবে, ডেফিনেশন একদম গ্রিপে থাকতে হবে। প্রথম এনথালপি অফ ফরমেশন থেকে, রিঅ্যাকশনটা তো তারপরে বলি, এনথালপি অফ ফরমেশন থেকে আমরা কাজ শুরু করি। চল, তার মানে আমাদের বক্তব্য এনথালপি অফ ফরমেশন।
পুরো এনথালপির যে কোনো কাজ করার আগেই একটা ইম্পর্টেন্ট কথা, একদম ইম্পর্টেন্ট কথাগুলো ছোট ছোট বক্সে রাখাটাই বেস্ট। অলওয়েজ ক্যালকুলেট ফর 1 মোল। মানে যার ফরমেশন হবে, যার কম্বাশন হবে, যার ভেপারাইজেশন হবে, যার মেল্টিং হবে, যার বন্ড মানে যার বন্ড ভাঙবে, মানে 1 মোল কোভ্যালেন্ট বন্ড, সব ক্ষেত্রেই যেটাকে কম্বাশন করবি, যেটাকে ফর্ম করবি, যেটাকে বন্ড করবি, যেটাকে রিঅ্যাক্ট করাবি, সবগুলো 1 মোল হতে হবে। তাহলে থার্মোকেমিস্ট্রি যে কোনো ডেফিনেশন ইজ বেসড অন 1 মোল। থার্মোকেমিস্ট্রি যে কোনো ডেফিনেশন ইজ বেসড অন 1 মোল। তার মানে হিট অফ ফরমেশন বা এনথালপি অফ ফরমেশন, অর এটাকে লিখি এনথালপি অফ ফরমেশন। স্যার 1 মোল মালপত্র তৈরি করার জন্য যে অ্যামাউন্ট অফ হিটটা এক্সচেঞ্জ হবে, দ্যাট ইজ বেসিক্যালি এনথালপি অফ ফরমেশন। এবার আরো কিছু বক্তব্য এনথালপি, তার মানে 1 মোল মালপত্র তৈরি হওয়ার জন্য যে পরিমাণ হিট এক্সচেঞ্জ হবে, 1 মোল মালপত্র জ্বলার জন্য যে পরিমাণ হিট এক্সচেঞ্জ হবে, এনথালপি অফ কম্বাশন। 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস এর সাথে রিঅ্যাক্ট করার জন্য যে অ্যামাউন্ট অফ হিট রিলিজ করবে, এনথালপি অফ নিউট্রালাইজেশন। 1 মোল কোভ্যালেন্ট বন্ড ভাঙার জন্য যে অ্যামাউন্ট অফ হিট দিতে হবে, দ্যাট ইজ বন্ড এনথালপি। 1 মোল যে কোনো সিস্টেমকে তার ন্যাচারাল ফর্ম থেকে গ্যাসিয়াস অ্যাটম করার জন্য যা দিতে হবে, এনথালপি অফ অ্যাটমাইজেশন। 1 মোল সিস্টেমের মধ্যে জল দিতে গেলে, এগুলো ডিটেলে বলছি। তার মানে সবগুলোই আমার বক্তব্য হচ্ছে 1 মোল। প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন মানে ডিটেল ইনফরমেশন ডেফিনেশন মনে রাখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, লাগবে হচ্ছে 1 মোল। আমরা পড়ছি হচ্ছে এনথালপি অফ ফরমেশন। সেকেন্ড এনথালপি অফ ফরমেশনের পরবর্তী বক্তব্য কি? এনথালপি অফ ফরমেশনের নেক্সট বক্তব্য কি? নেক্সট বক্তব্য হচ্ছে should be from its elemental state. Should be from its elemental state. তাহলে কি বোঝা গেল? স্যার 1 মোল মালপত্র তৈরি হওয়ার জন্য যে অ্যামাউন্ট অফ হিটটা রিলিজ করবে সেটাই এনথালপি অফ ফরমেশন, তাই তো? এবার সেই ফরমেশন রিলিজ করবে বা অ্যাবজর্ব করবে। এবার এই ফরমেশনটা কোত্থেকে ধরতে হবে? ফ্রম ইটস এলিমেন্টাল স্টেট existing in its natural natural form. এটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য। existing in its natural form. ন্যাচারাল ফর্ম কথাটার মানে কি দাঁড়ালো, একটু আমরা চট করে এই দুটো জিনিসকে একটু বুঝিয়ে আমরা থার্ড পয়েন্টের দিকে যাই। পয়েন্ট নাম্বার 3 দেখি। পয়েন্ট নাম্বার 3 কি বলছে? সবসময় 1 মোলের জন্য ক্যালকুলেট করতে হবে এবং যাদের থেকে জিনিসটা তৈরি হবে, যাদের থেকে কম্পাউন্ডটা তৈরি করব, সেটাকে এলিমেন্টাল স্টেটে নিতে হবে এবং সেটার জন্য ন্যাচারাল ফর্মে এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, ধর তুই CO2 বানাচ্ছিস, তাহলে কার্বন মনোক্সাইড প্লাস হাফ O2 দিচ্ছে CO2, লিখতে পারি। এটা কি CO2 ফরমেশনের ইকুয়েশন? এটা কি CO2 ফরমেশনের ইকুয়েশন? উত্তর কি হবে? না স্যার, এটা CO2 ফরমেশনের ইকুয়েশন নয়, কারণ এটা এলিমেন্ট নয়, এটা কম্পাউন্ড। এটা কম্পাউন্ড, সুতরাং এটা CO2 ফরমেশনের এক্সপ্রেশন নয়। তাহলে আমার পরবর্তী কাজ আমি নেক্সট করি। তাহলে একটা কাজ করি, পয়েন্ট 4-এ ধর আমি এই রকম একটা জিনিসপত্র নিলাম, বললাম তাহলে কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু CO2। এক এক করে দেখি।
প্রথমে কি বলেছে, 1 মোলই CO2 তৈরি হয়েছে, সব ঠিক আছে, চাপ নেই। সেকেন্ড কি বলেছে, শুড বি ফ্রম ইটস এলিমেন্টাল স্টেট, কার্বন এলিমেন্ট হিসেবে আছে, অক্সিজেন এলিমেন্ট হিসেবে আছে, তাহলে CO2 তৈরি হচ্ছে। তাহলে কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে, কারণ আমার স্টেট গুলো এখানে দেওয়া নেই। এটা কি হিসেবে থাকবে? গ্যাস। এটাও কি হিসেবে থাকবে? গ্যাস। এবার কার্বনের সমস্যা, মানে কার্বনের জন্যই পৃথিবী এতটা সুন্দর, কার্বনের জন্যই আমাদের সিলেবাস এতটা বেশি, কারণ কার্বনেই অলৌকিক বেশ কিছু কাজ করতে পারে, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দেখে এসেছি, তাই তো? এবার কার্বনের একটা খুব ইম্পর্টেন্ট দিক ছিল, কার্বনের অ্যালোট্রপ ছিল, মনে করে দেয়। আমাদের পি ব্লকটা বোর্ড সিলেবাস থেকে বাদ আছে, কিন্তু কম্পিটিটিভে আছে। পি ব্লক যখন আমরা পড়বো, আমরা দেখব যে কার্বন বিভিন্ন অ্যালোট্রপে এক্সিস্ট করে। কি কি তার অ্যালোট্রপ? কার্বন যখন হেক্সাগোনাল ইউনিট, একদম স্ট্রেট ফ্ল্যাট ভাবে লেয়ার্স থাকে, তখন সে গ্রাফাইট। সেই কার্বনই যখন টেট্রাহেড্রলি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, তখন সে ডায়মন্ড, তাই তো? কার্বন যখন ওই গ্রাফাইটের লেয়ারটা একটা ফুটবলের মতো হাতে চলে আসে, সেটা হচ্ছে ফুলারিন। তার মানে কার্বনের বেশ কিছু অ্যালোট্রপ আছে, যেমন হচ্ছে কি বললাম, গ্রাফাইট, ডায়মন্ড, ফুলারিন। এবার এইখানে আমরা ছোট্ট করে অ্যালোট্রপটাকে একটু ভেঙে ফেলি। আমরা অ্যালোট্রপের কনসেপ্টটাকে একটু এখানে ভেঙে ফেলি। খুব ভালো করে ক্লাস নোট নিবি কিন্তু। অ্যালোট্রপস দেখ, যদি আমরা কার্বন নিই, তাহলে কার্বনের কি অ্যালোট্রপ হয়? কার্বনের অ্যালোট্রপ হয় হচ্ছে গ্রাফাইট, ডায়মন্ড আর ফুলারিন। স্পেলিং ভুল লিখেছি, ফুলারিনটা স্পেলিং দেখে নিতে হবে। তাও হচ্ছে ভুল লিখেছি, ঠিক আছে। তার মধ্যে বিভিন্ন অ্যালোট্রপের মধ্যে কোত্থেকে আমি কার্বন ডাইঅক্সাইডের প্রিপারেশনের কোন কার্বনটাকে চুজ করব? কোক হতে পারে, আরো অনেকগুলো কার্বনের ফর্ম থাকে। আমাদের রুল হচ্ছে আমরা ধরবো গ্রাফাইট থেকে, অনেক বই বা অনেক টিচার বলবে মোস্ট স্টেবল ফর্মটাকে নিই, তা কিন্তু নয়, কারণ ফসফরাস বা সালফারের ক্ষেত্রে আমরা দেখলে ডিফারেন্সটা বুঝতে পারবো। আমরা এটা সাপোজ করেছি, যেমন আইপিএসসি কিছু রুলস ডিসাইড করে, এটা এরমই হবে। তুই বলতে পারিস কেন আমি কাউন্টিং এর সময় ফাংশনাল গ্রুপ থেকে কাউন্ট করবো, নোমেনক্লেচারের সময় তুই তো অন্য কিছুও করতে পারতিস, কিন্তু আইপিএসসি একটা বেসিক রুল রেখেছে। সিমিলারলি এখানে এতগুলো অ্যালোট্রপের মধ্যে আমরা গ্রাফাইটটাকেই চুজ করছি, তার মানে এটা কি হতে হবে? গ্রাফাইট। এটা গ্রাফাইট থেকে নিতে হবে, এটা সলিড। এবার দিস ইজ দ্য রাইট ইকুয়েশন ফর ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, দিস ইজ দ্য রাইট রিয়াকশন ফর ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে ডেল্টা এইচ সমান যা দেয়া থাকবে, ধর -x দেয়া আছে, এই ভ্যালুটা হচ্ছে এনথালপি অফ ফরমেশন, এই ভ্যালুটা হচ্ছে এনথালপি অফ ফরমেশন। এইখানে যখন আমরা কার্বনের কেসটা সলভ করে দিয়েছি, একইভাবে আমরা ফসফরাস, সালফার যেগুলো তোদের আসে সেগুলো চটপট করে দেখে নি। ফসফরাসের অনেকগুলো অ্যালোট্রপিক ফর্ম আছে, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে ব্ল্যাক ফসফরাস, ঠিক আছে। তুই দেখবি সব থেকে আটকে পুটকে একদম সব থেকে শক্তভাবে সিস্টেমের মধ্যে আটকানো থাকে হচ্ছে হোয়াইট ফসফরাস, তারপর তার বন্ডগুলো ভেঙে অন্য লোকের সাথে পলিমারাইজ করে রেড ফসফরাস, আরো বন্ড ভাঙে ব্ল্যাক ফসফরাস। তাহলে সব থেকে স্টেবল ব্ল্যাক ফসফরাস, তারপর রেড ফসফরাস, সব থেকে আনস্টেবল হচ্ছে হোয়াইট ফসফরাস। কিন্তু আমরা হোয়াইট ফসফরাসকেই এনথালপি অফ ফরমেশনের সময় ওই হোয়াইট ফসফরাসকেই কনসিডার করি।
সিমিলারলি সালফারের সময়, এখানে আমাদের লেখার জায়গা নেই, সিমিলারলি সালফারের সময় আমরা রম্বিক টানি। ঠিক আছে, মনে থাকবে, সবার মনে থাকবে তো রে। ফসফরাসে হোয়াইট নিস, কার্বনে গ্রাফাইট নিস, সালফারে রম্বিক নিস। স্টেবিলিটির কোনো সম্পর্ক নেই এখানে। তার মানে এইটা আমার ফরমেশন, এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য রাইট এক্সপ্রেশন আমরা লিখছি। এক্সপ্রেশন নাম্বার 5 যদি আমি করি, এক্সপ্রেশন নাম্বার 5 আমাকে বললো তুমি এইচবিআর এর ফরমেশনের এক্সপ্রেশন লেখো। এইচবিআর এর ফরমেশন তাহলে H2 প্লাস হাফ Br2 গ্যাস ইকুয়াল টু 2HBr। প্রথমে বল এটা কি এনথালপি অফ ফরমেশন অফ এইচবিআর এর এক্সপ্রেশন? এটা কি এনথালপি অফ ফরমেশন অফ এইচবিআর এর এক্সপ্রেশন? প্রথম আনসার হচ্ছে না, কারণ এখানে 2 মোল দেওয়া আছে। আমার সব সময় ক্যালকুলেশন কি বলেছে, ফর 1 মোল হতে হবে, তার মানে এটা নয়। তাহলে এটা যদি না হয়, সরি এখানে হাফটা দেব না, এটা যদি না হয় দেখ, তার মানে আমি কি এই এক্সপ্রেশনটা লিখতে পারি, H2 মানে হাফ H2 প্লাস হাফ Br2 ইকুয়াল টু শুধু HBr লিখতে পারি, ইকুয়াল টু শুধু HBr লিখতে পারি। এলিমেন্ট HBr ফর্ম হয়েছে, সব যেটা ফর্ম হয়েছে সেটা 1 মোল আছে, লিখতে পারি না স্যার, কারণ কি বলেছে ন্যাচারাল ফর্মে এটা গ্যাস দেওয়া আছে, এটাও গ্যাস দেওয়া আছে। ন্যাচারাল ফর্মে গ্যাস দেওয়া ছিল, এই কোয়েশ্চেনটা ভালো করে দেখ। ন্যাচারাল ফর্মে Br গ্যাস হিসেবে এক্সিস্ট করে না, সুতরাং এটা 1 মোল হলেও এটা এনথালপি অফ ফরমেশনের রিঅ্যাকশন নয়। তার মানে এনথালপি অফ ফরমেশন অফ HBr কিরকম হবে হচ্ছে হাফ, বলতে থাক, H2 গ্যাস, হাইড্রোজেনের গ্যাসিয়াস ফর্ম হচ্ছে ন্যাচারাল ফর্ম, প্লাস হাফ Br2 লিকুইডটা ব্রোমিনের ন্যাচারাল ফর্ম, তবে দেবে ইকুয়াল টু HBr। এইটা হচ্ছে HBr এর ফরমেশনের কারেক্ট এক্সপ্রেশন, এটা HBr এর ফরমেশনের কারেক্ট এক্সপ্রেশন, এবং এটাতে ডেল্টা H যা দেওয়া থাকবে, ধর -y, this -y is a enthalpy of formation of HBr. Similarly, তোকে যদি HI এর এক্সপ্রেশন বার করতে বলতাম, তাহলে তুই লিখতিস হাফ H2 গ্যাস প্লাস হাফ I2 সলিড, কারণ I2 ন্যাচারাল ফর্মে সলিড হিসেবে এক্সিস্ট করে, প্রডিউস করছে HI, অ্যান্ড HI এটার ডেল্টা H যদি -z দেয়া থাকে, so -z is enthalpy of formation of HI. দেখো একদম ক্লিয়ার হিসেব। তাহলে এনথালপি অফ ফরমেশন 1 মোল মালপত্র, তার ন্যাচারাল, তার এলিমেন্টাল স্টেট, যেটা তার ন্যাচারাল স্টেট, সেই জায়গা থেকে তৈরি হলে তাকেই বলবো এনথালপি অফ ফরমেশন। ডান। শুধু এক্সট্রা ঝামেলা কি মনে রাখতে হবে, অ্যালোট্রপের জন্য, অ্যালোট্রপের ক্ষেত্রে কার্বনের জন্য গ্রাফাইট নেবো, ফসফরাসের জন্য হোয়াইট নেবো, সালফারের জন্য রম্বিক নেবো, ঝামেলা খতম। এবার এই ঝামেলা খতমের মধ্যে আরো একটা নতুন ঝামেলা, সেই নতুন ঝামেলাটার নাম হচ্ছে ডেল্টা H0F। দেখ, মাথায় পুটকি, মাথায় জিরো নিয়ে আইডিয়া আমরা দিয়ে দিয়েছিলাম। মাথায় জিরো মানেই সেটা স্ট্যান্ডার্ড স্টেট, মাথায় জিরো মানেই সেটা স্ট্যান্ডার্ড স্টেট সম্বন্ধে কি বলা হয়েছিল যে 1 বার, দেখ যখন আমরা এন্ট্রপি পড়িয়েছিলাম, এন্ট্রপির ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও ছিল। এন্ট্রপির ভিডিওতে বলা হয়েছিল যে যখনই তুই স্ট্যান্ডার্ড স্টেট দেখবি,
তুই সব সময় প্রেসার 1 বার রাখবি, স্ট্যান্ডার্ড স্টেটে প্রেসার 1 বার রাখবি, আর আয়েন্সের জন্য তার কনসেন্ট্রেশন 1 মোলার রাখবি। টেম্পারেচার যা খুশি হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য বই এবং মোস্ট অফ দ্য আমাদের 10+2 হিসেবে আমরা ধরি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হিসেবে আমরা কনসিডার করি। তার মানে স্ট্যান্ডার্ড স্টেটের ক্ষেত্রে এনথালপি, এটার মানে হচ্ছে এনথালপি চেঞ্জ measured at 1 bar pressure and 298 Kelvin is delta H0 formation. থাকবে মাথায়? থাকবে রে বাবু? ইজ আপ ডান? এবার এটা যদি হয় তাহলে আবার আরো একটা খুব ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে ঢুকবে। সেই ইনফরমেশনটা হচ্ছে যে এখান থেকে আমরা নিই ডেল্টা H0F মানে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ ফরমেশন নয়, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, ঠিক আছে? ফর all elements delta H0 কি দেখছি H0 for all elements existing in its elemental state, elemental state exist করবে, existing in its natural state is assumed to be 0, ঠিক আছে? is supposed to be 0 বলা উচিত নয়, is supposed to be 0। আমরা ধরে নিয়েছি ডেল্টা H ফরমেশন সব এলিমেন্টের যারা তার এলিমেন্টাল স্টেটে আছে এবং তার ন্যাচারাল স্টেটে আছে সেই ভ্যালুটা হচ্ছে 0। তার মানে সেটার ভ্যালু যদি 0 হয় তাহলে ফর এক্সাম্পল দিয়ে আমরা এক এক করে শুরু করি। তাহলে ফর এক্সাম্পল পয়েন্ট নাম্বার 1, delta H0 formation of Br2 gas equal to 0, true না false? অবশ্যই false, কারণ Br2 ন্যাচারাল স্টেটে গ্যাস হিসেবে থাকে না, লিকুইড হিসেবে থাকে। Br2 ন্যাচারাল স্টেটে গ্যাস হিসেবে থাকে না, লিকুইড হিসেবে থাকে। তার মানে আমি লিখতে পারি ডেল্টা HF0 of Br2 বলতে থাক Br2 liquid equal to 0। এই স্টেটমেন্ট কারেক্ট? এটা নট ইকুয়াল টু 0। এবার আইডি ন্যাচারাল স্টেটে কি থাকে? আইডি ন্যাচারাল স্টেটে সলিড থাকে। তাহলে তোকে যদি বলে ডেল্টা H0 ফরমেশন অফ I2 solid equal to স্যার 0, I2 লিকুইড 0 হবে না, I2 গ্যাস 0 হবে না, কারণ ন্যাচারাল স্টেটে ওরা ওভাবে থাকে না। এবার যদি তোকে বলে হাইড্রোজেন তো গ্যাসিয়াস স্টেটে থাকে, তাই তো? তার মানে ডেল্টা HF অফ H2 গ্যাস ইকুয়াল টু 0। আবার ভুল, কারণ এটা ডেল্টা H দিয়েছি, ডেল্টা H0 হয় না, ডেল্টা H0 হয়, স্ট্যান্ডার্ড 0 হয়, ডেল্টা HF 0 হয় না, ডেল্টা HF মাথায় 0 হয়। ডান। এবং আমাদের অ্যালোট্রপ সম্বন্ধে তার মানে আমাদের কি হবে? অ্যালোট্রপ সম্বন্ধে এখানে যখন আমরা কাজকর্মগুলো করেছিলাম তাহলে আমরা একটু করেই ফেলি।
তাহলে আমরা অ্যালোট্রপের জন্য কি লিখব? তাহলে আমরা লিখতে পারি therefore for allotropes আমরা কি এনেছি কার্বনের জন্য গ্রাফাইট, তাই তো? ডেল্টা এইচ এফ জিরো ফর বলতে থাক GRA গ্রাফাইট ইকুয়াল টু 0, delta HF of diamond not equal to 0, হ্যাঁ? কারণ আমরা অ্যালোট্রপের জন্য কি নিয়েছিলাম? কার্বনের জন্য নিয়েছিলাম বল গ্রাফাইট, ঠিক আছে। ফসফরাসের জন্য নিয়েছিলাম হোয়াইট ফসফরাস আর আমরা সালফারের জন্য নিয়েছি রম্বিক সালফার, তাই তো? এইসব করেছি আমরা, ডান। আচ্ছা, এবার আবার একটা প্রবলেম দিচ্ছি, ধর এখানে একটা প্রবলেম দিচ্ছি তোকে, ডেল্টা এইচ জিরো হিসাব ডান, তার মানে P4 হোয়াইট ফসফরাস P4 হলে তবেই সেটা হোয়াইট হয়, হ্যাঁ? আমি ফসফরাসের একটু হিস্ট্রিটা এঁকে দিচ্ছি। তাহলে তার ডেল্টা এইচ এফ কি হবে? নট ইকুয়াল টু 0, কিন্তু ডেল্টা এইচ এফ মাথায় 0 ইকুয়াল টু 0, কারণ আমরা কি বলেছি? স্ট্যান্ডার্ডটা 0 হয়, এমনি এনথালপি চেঞ্জ এনথালপি অফ ফরমেশন 0 হয় না। ডেল্টা এইচ এফ বিআর টু লিকুইড, ঠিক আছে, নট ইকুয়াল টু 0, কিন্তু ডেল্টা এইচ এফ মাথায় 0 বল ফর ডেল্টা এইচ এফ মাথায় 0 ফর বিআর টু লিকুইড ইকুয়াল টু 0 হবে। একদম কারেক্ট স্টেটমেন্ট আছে, ক্লিয়ার? পুরো ফরমেশন দেখ, পুরো ফরমেশন একদম সুন্দর করে এই পয়েন্ট থেকে এনথালপি অফ ফরমেশন পুরো ডিসকাশন করে দিয়েছি। তাহলে এনথালপি অফ ফরমেশন ফার্স্ট একবার রিভাইজ করে নে। এনথালপি অফ ফরমেশন কি বক্তব্য? স্যার, যাকে ফর্ম করব সেটা 1 মোল হতে হবে, যা জিনিস থেকে ফর্ম করব সেটা এলিমেন্ট হতে হবে, এবং সেই এলিমেন্টগুলো তার ন্যাচারাল ফর্মে এক্সিস্ট করতে হবে, যেভাবে নেচার ওকে জন্ম দিয়েছে সেভাবেই আমায় নিতে হবে। যদি অ্যালোট্রপ থাকে তাহলে কার্বনের ক্ষেত্রে গ্রাফাইট নিতে হবে, ফসফরাসের ক্ষেত্রে হোয়াইট ফসফরাস নিতে হবে, সালফারের ক্ষেত্রে রম্বিক নিতে হবে। মিটে গেল। নতুন একটা টার্ম এলো, ডেল্টা এইচ ফরমেশন মাথায় 0, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে আমায় কি করতে হবে? আমাকে 1 বার প্রেসারে কাজকর্ম করতে হবে, টেম্পারেচার 298 কেলভিন, 1 বার প্রেসারে আমি জিনিসটাকে ক্যালকুলেট করছি, at a temperature of 298 কেলভিন। সেই অবস্থায় যে কোনো এলিমেন্ট যেটা তার ন্যাচারাল ফর্মে পৃথিবীতে এক্সিস্ট করছে, তার ডেল্টা এইচ এফ 0 ফরমেশন ইজ অলওয়েজ সাপোজ টু বি 0। দেখে নে, কমপ্লিট। নোট সোর্স বানাচ্ছিস তো, বানিয়ে থার্মোডাইনামিক্সটাকে রেডি করছিস তো, তার মানে কিন্তু খুব সুন্দর করে আমি সব জিনিসপত্রগুলো পড়িয়ে দিলাম। তাহলে এনথালপি অফ ফরমেশন কমপ্লিট। এবার এনথালপি অফ কম্বাশন, চলো। এনথালপি অফ কম্বাশন, চলি আমরা। এনথালপি অফ কম্বাশন, আগের জিনিসগুলো মোটামুটি কপি পেস্ট চলে আসবে, সুতরাং আর আমাকে খুব চিৎকার করে নিশ্চয়ই বলতে হবে না। প্রথম পয়েন্ট কি? যার কম্বাশন সেটা 1 মোল হতে হবে, যার কম্বাশন সেটা 1 মোল হতে হবে। এটা হচ্ছে প্রথম। কম্বাশন মানে কি?
কম্বাশন মানে জ্বালানো, তাই তো? কম্বাশন মানে অক্সিজেনের প্রেজেন্সে পোড়ানো। কম্বাশন ইকুয়াল টু অক্সিজেনের প্রেজেন্সে পোড়ানো। ডান। আচ্ছা, আমি তো অঙ্ক করালাম না, একটু অঙ্কের হিসাবটা বলে দিই। এনথালপি অফ ফরমেশন তো আমরা শিখে গেছি, এটা এনথালপি অফ ফরমেশন। এবার ধর একটা রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা এরকম হচ্ছে যে, দাঁড়া এখানে ভালো করে জিনিসটা বলে দিই। আমরা আগে যখন লিখেছিলাম, আমরা হিট অফ দ্য রিয়াকশন লিখেছিলাম, হিট বা এনথালপি অফ আ রিয়াকশন। এটা ক্যালকুলেট করতে হবে। আর গিভেন এটা হচ্ছে টু ক্যালকুলেট এনথালপি অফ রিয়াকশন। গিভেন আছে আমার গিভেন enthalpy of formation, given আছে, ঠিক আছে? তাহলে enthalpy of a reaction, delta H reaction equal to summation of delta H formation কার প্রোডাক্টের, ঠিক আছে, মাইনাস সামেশন অফ ডেল্টা এইচ ফরমেশন অফ রিয়াক্টেন্ট। ঠিক আছে, এর পরের ক্লাসটাই কিন্তু পুরো অঙ্ক করব। অঙ্কের সময় একদম জিনিসপত্র ঝোলাবি না, কিন্তু একদম হিসাব ক্লিয়ার করে নে যে আমার এইটা হচ্ছে এক্সপ্রেশন, ভালো করে দেখে নে, এইটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তাহলে এইটা যদি আমার এক্সপ্রেশন হয়, তোকে যদি কেউ বলে H2 গ্যাস, হাফ H2 গ্যাস প্লাস, বা হাফ দেয়নি, বা ধর N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সেবল টু অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? এটার এনথালপি অফ দ্য রিয়াকশন বার করতে দিয়েছে। কি দিয়েছে? এনথালপি অফ রিয়াকশন, enthalpy of formation of nitrogen is this, hydrogen is this, ammonia is this. প্রথম কথা দেখ, এটা তার ন্যাচারাল ফর্মে আছে, এটাও তার ন্যাচারাল ফর্মে আছে, সবই ঠিক আছে। তার মানে আমার কি হবে? ডেল্টা এইচ ফরমেশন কার N2 প্লাস, এইখানে ভুল হবে কিন্তু, 3 ইন্টু ডেল্টা এইচ ফরমেশন অফ H2। আচ্ছা, টুক করে লোকজন ভাবিস না ডেল্টা এইচ ফরমেশন অফ H2 গ্যাস তো 0 হবে। ডেল্টা এইচ 0 হয়, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন 0 হয়, শুধু এনথালপি অফ ফরমেশন 0 হয় না। তার মানে 3 ইন্টু ডেল্টা এইচ ফরমেশন অফ হাইড্রোজেন দেওয়া থাকবে পুরোটা। ভুল করছিলাম, কি আমাদের হিসাব? প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট। তাহলে আমরা কি করি? চল, ডেল্টা এইচ ফরমেশন অফ অ্যামোনিয়া, সামনে একটা 2 থাকবে, মাইনাস বল ডেল্টা এইচ ফরমেশন অফ N2 প্লাস 3 ইন্টু ডেল্টা এইচ ফরমেশন অফ H2 করে দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ডেল্টা এইচ ফর দিস রিয়াকশন, সেটাই হচ্ছে ডেল্টা এইচ ফর দিস রিয়াকশন। একটা রিয়াকশনের নেট এনথালপি চেঞ্জ কত? এনথালপি অফ ফরমেশন থেকে যদি বার করতে দেয়, তাহলে ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস ফরমেশন অফ রিয়াক্টেন্ট। সব সময় আমরা প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট করি, শুধু দুটো জায়গায় আমরা ডিফারেন্ট কাজ করব। এবার এনথালপি অফ
কম্বাশনে আমরা চলে এসেছি। এনথালপি অফ কম্বাশন কি বললাম, যার কম্বাশন করব সেটা 1 মোল হতে হবে। কম্বাশন মানে অক্সিজেনের প্রেজেন্সে পোড়ানো, কিন্তু অক্সিজেন নিজে পোড়ে না, কিন্তু অক্সিজেন নিজে নিজে পোড়ে না, অক্সিজেন পোড়ায় নিজে পোড়ে না, অক্সিজেন পোড়ায় নিজে পোড়ে না, বারবার এটা মনে রাখতে হবে। আর কিছু আমাদের বলার নেই। এটা 1, এটা 2, 3 নম্বর গল্প হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন যখন দেবে, তুই জেনারেল এক্সপ্রেশনটা অবশ্যই মনে রাখবি, CXHY বল প্লাস X প্লাস Y/4O2, তাই তো, O2 gives XCO2 প্লাস Y/2 ওয়াটার। এটা আমরা যে কোনো হাইড্রোকার্বনের কম্বাশনের জন্য ইউজ করতে পারবো। এটা আমরা যে কোনো হাইড্রোকার্বন এর কম্বাশনের জন্য ইউজ করতে পারবো। একদম ফোর্থ বক্তব্য আমার, যে কোনো অ্যালকোহল যদি দিত, সাপোজ C2H6O, এরকম একটা অ্যালকোহল দিয়েছে, মানে আমি ইথেন দিয়েছি, CH3CH2OH, ইথানল দিয়েছি, ঠিক আছে। ইথানলে আমি অ্যালকোহলের জন্য আমি করছি, অ্যালকোহলের কম্বাশন করছি, তাহলে অ্যালকোহলের কম্বাশন কর অক্সিজেন। এই এক্সপ্রেশনটা মনে রেখেছিস। এবার দেখ, অ্যালকোহল হোক আর যাই হোক, কার্বন আর হাইড্রোজেন একই থাকছে, হাইড্রোকার্বনের মধ্যে শুধু একটা অক্সিজেন পড়ে দিলেই অ্যালকোহল হবে, তার মানে আমার কার্বন সেই XCO2 হচ্ছে, আর ওয়াটার তোর Y/2 ওয়াটার হচ্ছে, আর ওয়াটার কিন্তু ন্যাচারাল ফর্মে সবসময় লিকুইড, ঠিক আছে। এটা গ্যাস, হাইড্রোকার্বনটা ডিপেন্ড করছে, তোকে অঙ্কের স্টেটে বলে দেবে। এবার তোকে এই জায়গাটা শুধু ব্যালেন্স করতে হবে, তার মানে এটা যদি আমায় ব্যালেন্স করতে হয়, আমি আর চটকট করে দেখে নিই, তার মানে কটা হচ্ছে, 2টো CO2 প্লাস 3টে ওয়াটার, তাহলে অক্সিজেন কত হচ্ছে দেখ, 3 আর 4 মানে 7 অলরেডি এখানে আছে, তার মানে 3, ঠিক আছে। ওটা করে তারপর অক্সিজেনটা ব্যালেন্স করে নিবি, মঙ্গলবার ব্যাচের একটা মেয়ে সেদিন আমি ক্লাসে করতে দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সায়ন্তিকা এই এক্সপ্রেশনটা অলরেডি আমাকে বানিয়ে দিয়েছে, এবং আমার মনে হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে মিলে যাচ্ছে। CXHYO প্লাস 4x plus y minus 2 divided by 4 O2 equal to XCO2 plus Y/2 water। এটা মোটামুটি সব টাইপের অ্যালকোহল, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, মোটামুটি আমি সবগুলো বসিয়ে দেখেছি, মোস্ট অফ অল কেসেই এই ফরম্যাট মিলে যাচ্ছে। তোরাও এটা বসিয়ে করিস, তাহলে ব্যালেন্সিং এর অনেকটা সমস্যা আরো ইজি হয়ে যাবে, কারণ কম্বাশনের কোয়েশ্চেনে ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবার হচ্ছে, তাহলে আমি কম্বাশনের সব ব্যাপার বুঝে গেলাম। কম্বাশনের অঙ্ক কি করে করব স্যার? আবার কি বার করতে দেবে? বার করতে দিল ধর হিট অফ রিয়াকশন বার করতে দিয়েছে, বা এনথালপি অফ ফরমেশন বার করতে দিয়েছে, অর মানে বাকি যা শিখেছি সেগুলো বার করতে দিয়েছে। এটা হচ্ছে ক্যালকুলেট। গিভেন আছে আমার হিট অফ কম্বাশন বা এনথালপি অফ কম্বাশনটা এটা গিভেন। তাহলে ডেল্টা এইচ, তার মানে ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন
যদি কম্বাশনের টার্মে লিখতে হয় ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন বা ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, অথবা এখানে হিট অফ ফরমেশন জিজ্ঞেস করলো, হিট অফ ফরমেশন বার করতে হবে। এটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ, টু ক্যালকুলেট। আর গিভেন হচ্ছে এনথালপি অফ কম্বাশন। তাহলে ডেল্টা হিট অফ দ্য রিয়াকশন বা হিট অফ ফরমেশন যদি কম্বাশনের টার্মে ক্যালকুলেট করতে হয়, ভালো করে শুনিস, কম্বাশনের টার্মে ক্যালকুলেট করতে হয়, তাহলে সামেশন অফ ডেল্টা এইচ কম্বাশন কার রে বাবা, ডেল্টা এইচ কম্বাশন কার, ডেল্টা এইচ কম্বাশন অফ রিয়াক্টেন্ট মাইনাস চলো ডেল্টা এইচ কম্বাশন অফ প্রোডাক্ট। স্টয়চিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলিস না, স্টয়চিওমেট্রি দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলিস না। এখানে বড় বড় করে ভালো করে নোট নিয়ে নে। অলওয়েজ মাল্টিপ্লাই with stoichiometry দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলিস না, তাই তো? এবার আমাকে সাপোজ বললো ক্যালকুলেট, ধর আমাকে এরকম একটা কোয়েশ্চেন দিল, calculate the heat of the reaction the enthalpy, calculate the heat of the reaction A molecules of A plus B molecules of B, arrow B molecules of B, তারা কালিটা চেঞ্জ করে নি, A molecules of A plus B molecules of B, arrow C molecules of C। ঠিক আছে, ক্যালকুলেট দ্য হিট অফ দ্য রিয়াকশন, এটা হচ্ছে রিয়াকশন given the enthalpy of combustion of A, B and C are the X, Y and Z respectively। সাইন ফাইন হয়তো থাকবে রিয়াল অঙ্কেতে। আমাকে কি দিয়েছে দেখি, হিট অফ দ্য রিয়াকশন চেয়েছে। তাহলে হিট অফ দ্য রিয়াকশন চেয়েছে বা হিট অফ ফরমেশন কারো একটা দিত, তাহলে ডেল্টা এইচ রিয়াকশন কি বলেছি, ইকুয়াল টু কম্বাশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, কম্বাশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, কম্বাশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট। অন্য যে কোনো টাইপের প্রবলেমে শুধু কম্বাশন আর বন্ড এনথালপি, কম্বাশন আর বন্ড এনথালপির ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, কম্বাশন বন্ড এনথালপির ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, অন্য যে কোনো ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, সবার জন্যে শুধু কম্বাশন আর বন্ড এনথালপির জন্য কি বললাম, রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট। তাহলে চল আমাদের এই হয়ে গেল কম্বাশনের। তাহলে এই প্রবলেমটা কি হচ্ছে, তাহলে ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, রিয়াক্টেন্ট কি আছে A আর B হচ্ছে স্টয়চিওমেট্রি, তাহলে A ইন্টু এক্স প্লাস B ইন্টু ওয়াই, দেখে নে এটা পুরো রিয়াক্টেন্ট হয়ে গেল, মাইনাস C ইন্টু জেড। ঠিক আছে, প্লিজ কিন্তু এই এ বি সি স্টয়চিওমেট্রি গুলো দিয়ে গুণ করতে ভুলিস না অঙ্ক করার সময়। দেখে নে কম্বাশনের থিওরি যা যা বলার আমি সব বলে দিয়েছি। অ্যালকোহলের জন্য, হাইড্রোকার্বনের জন্য
জেনারেল এক্সপ্রেশনটা লিখে নিয়েছি, আর এইটা ট্রাই করে দেখিস, এটা যদি সবেতে মেলে তাহলে থ্যাঙ্কস টু সায়ন্তিকা মোটামুটি এক্সপ্রেশনটাকে জেনারেলাইজ করে দেওয়ার জন্যে। দেখি আমরা এটা একটা করেই দেখে নিই, হ্যাঁ মিলে যাচ্ছে। এইখানে দেখি তার মানে 4 into 2 8, 8 plus 6, 8 plus 6 কত হয় 14, 14 দ্বারা এটা একবার এখানে বসাই 4x plus y minus 2 by 4, তার মানে এটা হচ্ছে 8 plus y কত হচ্ছে দেখি 6, 8 plus 6 মানে 14, 8 plus 6 মানে 14, এখানে 14 minus 2 কত হচ্ছে 12, 12 by 4 তার মানে 3। একদম এটা সোজা এক্সপ্রেশন, মানে এটা এমনি ব্যালেন্স হয়ে যাচ্ছিল, কোনো বড় প্রবলেমের জন্য এটা মুখস্থ রাখলে কিন্তু অনেক ফাস্ট অনেক, কারণ একটা অ্যালকোহল নয়, মানে পুরো 12-এ অ্যালকোহল চ্যাপ্টার আছে, অনেক কম্বাশনের কোয়েশ্চেন পাবি, তো এটা মুখস্থ রাখলে, আর এটা তো মুখস্থ রাখতেই হবে, তোর অনেক কাজকর্ম ইজি হয়ে যাবে। এনথালপি অফ কম্বাশনের আমাদের কাজকর্ম শেষ। আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই জন্যই করছি তোর যেন কোনো পয়েন্ট মিস না হয়। এবার কি কি বললাম, কম্বাশন আমার বেসিক্যালি এই দুটো একসাথে লেখা উচিত, কম্বাশন আর বন্ড এনথালপি, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু রিঅ্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু রিঅ্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট, কার ক্ষেত্রে আবার বল, কার ক্ষেত্রে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন সমান রিঅ্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট, কম্বাশনের ক্ষেত্রে বন্ড এনথালপির ক্ষেত্রে, কম্বাশনের ক্ষেত্রে বন্ড এনথালপির ক্ষেত্রে, বাকি সব জায়গায় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট, বাকি সব জায়গায় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। আচ্ছা চলো এনথালপি অফ নিউট্রালাইজেশনটা আমরা চট করে একটু শিখে ফেলি। নেক্সট আমাদের এনথালপি অফ নিউট্রালাইজেশন। চলো এবার আমাদের আছে এনথালপি অফ নিউট্রালাইজেশন। খুব কাট করে আমি জিনিসগুলো বলে দিচ্ছি, হ্যাঁ। প্রথম 0.1 এখান থেকে চালু কর, 0.1 এক মোল কার থেকে H প্লাস reacts with 1 mole OH minus to give 1 mole water. 1 mole H plus reacts with 1 mole OH minus to give 1 mole water, সেই সময় যে অ্যামাউন্ট অফ হিট রিলিজ হচ্ছে, যে অ্যামাউন্ট অফ হিট রিলিজড সেটাই হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন, সেটাই হচ্ছে এনথালপি of neutralization. Clear? 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে 1 মোল ওয়াটার তৈরি করছে, সেই সময় যে অ্যামাউন্ট অফ হিটটা প্রডিউস করছে সেটাই এনথালপি অফ নিউট্রালাইজেশন। এবার এনথালপি অফ নিউট্রালাইজেশন যদি সেটা হয় তাহলে স্যার বক্তব্য কি আরেকবার যদি আমরা দেখি, বক্তব্যটা একবার দেখি, তার মানে এই নিলাম H প্লাস, এই নিলাম OH মাইনাস, এই তৈরি করছে একটা ওয়াটার, যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ করছে, সেটাই এনথালপি অফ নিউট্রালাইজেশন, তার মানে ডেল্টা H নিউট্রালাইজেশন, সেটা ভ্যালু, তার মানে এটা ফিক্স হওয়া উচিত, কারণ এখানে H প্লাসটা কোত্থেকে এলো সেটা বলা হয়নি, H প্লাসটা HCl থেকে এসছে না, H2SO4 থেকে এসছে না, HNO3 থেকে এসছে বলেনি, OH মাইনাসটা NaOH থেকে এসছে, KOH থেকে এসছে, কোত্থেকে এসছে বলেনি, বলেছে H প্লাস যেখান থেকে পারো এনে দাও, OH মাইনাস যেখান থেকে পারো এনে দাও, দুটোর মধ্যে ঝপাস করে রিঅ্যাকশন করে দাও, H2O তৈরি হবে, সেই H2O তৈরি হওয়ার জন্য যে অ্যামাউন্ট অফ হিটটা রিলিজ করবে সেটা মাইনাস
সেটা এনথালপি অফ নিউট্রালাইজেশন। সেই ভ্যালুগুলো কত? হিট অফ নিউট্রালাইজেশন আমরা পড়ছিলাম, আমরা প্রথমেই ডিসকাস করেছি যে 1 মোল H প্লাস যদি 1 মোল OH মাইনাসের সাথে রিয়াক্ট করে 1 মোল ওয়াটার তৈরি করবে, সেই অবস্থায় যে অ্যামাউন্ট অফ হিটটা রিলিজ করবে সেই হিটটাই হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। তাহলে 1 মোল H প্লাসটা কার থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট নয়, মানে HCl থেকে আসছে না H2SO4 থেকে আসছে সেগুলো আমরা দেখব না, আমরা শুধু 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস সমান 1 মোল ওয়াটার, তার ডেল্টা H এর ভ্যালুটা তাহলে ডেফিনেটলি ফিক্স থাকবে। এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে। ভ্যালুটা কত ছিল? -13.7 যদি কিলো ক্যালোরিতে ক্যালকুলেট করি, কিলো ক্যালোরি পার মোল, অথবা যদি জুলে থাকতো তাহলে -57.1 কিলো জুল পার মোল। ভালো করে দেখ, চটপট দেখ। তার মানে হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাসের সাথে 1 মোল ওয়াটার করবে। এই H প্লাসটা কোত্থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট নয়, OH মাইনাস কোত্থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট নয়। তার মানে তারা 1 মোল ওয়াটার তৈরি করলে তাদের টোটাল এনার্জি রিলিজ ইজ -13.7 কিলো ক্যালোরি পার মোল অথবা -57.1 কিলো জুল পার মোল। তার মানেই আমি যখন ফ্রি H প্লাস ফ্রি OH মাইনাস ধরছি, তার মানেই এটা ধরছি ফর স্ট্রং অ্যাসিড, কারণ আমি ধরেই নিচ্ছি যে আমার গিভেন অ্যাসিডটা কমপ্লিটলি H প্লাস, গিভেন বেসটা কমপ্লিটলি OH মাইনাস দিয়ে দিচ্ছে, তার মানে এটা নিচ্ছি ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, স্ট্রং বেস। ঠিক আছে, মানে এবার কোয়েশ্চেনের হিসেবটা এরকম হচ্ছে, ধর হিসেবটা এরকম করা যাক, ভাবা যাক যে আমি HCl দিলাম প্লাস NaOH দিলাম, চলবে? HCl ভেঙে গিয়ে কমপ্লিট ডিসোসিয়েশন হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস প্লাস NaOH Na প্লাস প্লাস OH মাইনাস। আমার কাকে কাকে দরকার? আমার দরকার এই OH মাইনাস আর এই H প্লাস, দুটো মিলে করসপন্ডিং ওয়াটার তৈরি করলো। আর NaClটা এখানে যেমন আলাদা আলাদা আছে, জলেও আলাদা আলাদাই আছে, আমি একসাথে লেখার জন্য NaCl লিখছি। হিসাব ক্লিয়ার? তার মানে এইটুকু, এই রিয়াকশনটা বেসিক্যালি এই রিয়াকশন নয়, এই রিয়াকশনটা বেসিক্যালি H প্লাস আর OH মাইনাসের সাথে রিয়াকশন, এবং এর এনার্জি রিলিজ করছে -13.7 কিলো ক্যালোরি পার মোল। এই অ্যামাউন্ট অফ এনার্জি আমরা কিন্তু এই রিয়াকশনটাতে পাচ্ছি। তাহলে স্যার যদি এখানে উইক অ্যাসিড চলে আসে, যদি এখানে উইক অ্যাসিড চলে আসে, মানে আমি নিই হচ্ছে উইক অ্যাসিড, weak acid or weak base or both, তাই তো? ধর আমি এটা উইক অ্যাসিডিক অ্যাসিড নিচ্ছি, CH3COOH, আয়নিক ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। উইক অ্যাসিড মানে কি আমরা সবাই জানি, উইক অ্যাসিড মানে যার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম, যে কম পার্সেন্টেজ ভাঙে। 100টার মধ্যে সাপোজ 3টে কি 4টে অ্যাসিডিক অ্যাসিড ভাঙে, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন 3%। ধর এটাকে NaOH দিয়েছি, ভালো করে বুঝবি হ্যাঁ এই জায়গাটা, চটপট করে দেখ। অ্যাসিডিক অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন সাপোজ 3%, তার মানে 3টে অ্যাসিডিক অ্যাসিড ভেঙে H প্লাস তৈরি করছে। আর এটা স্ট্রং বেস, তাহলে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন সাপোজ 100%, তার মানে এখানে 100টা OH মাইনাস তৈরি হচ্ছে আর এখানে 3টে H প্লাস তৈরি হচ্ছে, গেল? তাহলে 3টে H প্লাস বেসিক্যালি 3টে OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে 3টে জল তৈরি করবে, কিন্তু আমার হিট অফ নিউট্রালাইজেশন বা এনথালপি অফ নিউট্রালাইজেশন মানে 1 মোল H প্লাস কে রিঅ্যাক্ট করতে হবে 1 মোল OH মাইনাসের সাথে, একদম ডান। তাহলে বাকি যে 97টা অ্যাসিডিক অ্যাসিড আছে, যে 97টা অ্যাসিডিক অ্যাসিড ল্যাথ খেয়ে চুপচাপ বসেছিল, ভাঙছিল না, তাদেরকে এক গালে থাপ্পড় মেরে NaOH তাদের থেকে H প্লাসটা নিয়ে নেবে তো, নিয়ে এই পুরো অ্যাসিডিক অ্যাসিডকেই পুরো NaOH এর সাথে রিঅ্যাক্ট করে ও তৈরি করছে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA প্লাস H2O, করছে কিনা বল? কিন্তু পুরো 1 মোল H প্লাস 1 মোল
অ্যাসিডিক অ্যাসিড থেকে তৈরি হয়নি, কারণ 1 মোল অ্যাসিডিক অ্যাসিড কমপ্লিটলি ডিসোসিয়েট করেনি, তাকে জোর করে এনে হয়েছে OH মাইনাস, অ্যাসিডিক অ্যাসিড থেকে H প্লাসটা জোর করে ছিনিয়ে নিয়ে বাধ্য করছে 1 মোল অফ ওয়াটার তৈরি করতে। তাহলে এ যে একে থাপ্পড়টা মারবে, মেরে এখান থেকে H প্লাস নেবে, তার মানে জোর করে H প্লাস নেওয়ার জন্যে একে এক্সট্রা একটা এনার্জি, এক্সট্রা একটা এফোর্ট এই 97টা অ্যাসিডিক অ্যাসিডের উপর দিতে হবে। এই এক্সট্রা এফোর্টটা যেটা দিতে হচ্ছে সেটাই হচ্ছে হিট অফ আয়োনাইজেশন। তাহলে সেই এক্সট্রা এফোর্টটা অ্যাসিডিক অ্যাসিডকে দিলে তবেই অ্যাসিডিক অ্যাসিড থেকে H প্লাসটা ভেঙে নিয়ে যাওয়া পসিবল। তাহলে 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাসের সাথে রিয়াকশন করলে 1 মোল ওয়াটার হতো এবং আমার ভ্যালু হতো -13.7 কিলো ক্যালোরি পার মোল। কিন্তু আমার অনেকটাই এনার্জি এর H প্লাসটা বার করার পেছনে লেগে যাচ্ছে এবং সেটাই আমার হিট অফ আয়নাইজেশন। তাহলে এই রিয়াকশনটার তোর ডেল্টা H নিউট্রালাইজেশন will be less than -13.7 কিলো ক্যালোরি পার মোল। কেন স্যার? ভালো করে দেখ, এইটা যদি হয় তার মানে হিসাব হচ্ছে লেস দ্যান -13.7 কিলো ক্যালোরি পার মোল। কেন হলো ঘটনা? -13.7 কখন হতো? যদিও নিজের ইচ্ছায় H প্লাস এবং OH মাইনাসে ভাঙতো, নিজের ইচ্ছায় ও ভাঙছে না, ওকে বাইরে থেকে জোর করে স্ট্রং বেস ওর থেকে H প্লাসটা বার করছে। তার মানে পুরো হিসেব হচ্ছে যদি কেউ ভাঙাভাঙি না করতো তাহলে -13.7 হতো কিলো ক্যালোরিতে। ঠিক আছে, জুলে লিখলে -57.1 কিলোজুল পার মোল হতো একদম। সেখান থেকে আমার এক্সট্রা আয়োনাইজেশন, একে আয়োনাইজ করার জন্য এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে এনথালপি অফ আয়োনাইজেশন equal to enthalpy of neutralization of weak acid or weak base। তার মানে আমি যদি এই পুরো জিনিসটাকে আবার ভেঙে লিখি পুরোটা একসাথে টেনে লিখ, হওয়ার কথা কত? -13.7 কিলো ক্যালোরি পার মোল, এটা হওয়ার কথা। কিন্তু এই এনার্জি থেকে কিছুটা এনার্জি কোথায় দিতে হচ্ছে? এনথালপি অফ আয়োনাইজেশন করে যেটা রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন of weak acid or weak base। ঠিক আছে, একইভাবে যদি আমি জুলে লিখতাম -57.1, এটা তো ফিক্সড, কারণ এটা তো ফিক্সড কিলোজুল পার মোল হওয়া উচিত, প্লাস আমার এনথালপি অফ আয়োনাইজেশন যাচ্ছে ইকুয়াল টু আমার এনথালপি অফ নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড। একদম ক্লিয়ার? তবেই এই যে ভ্যালুটা দেখি আমরা, এই ভ্যালুটা এন্ডোথার্মিক, এই ভ্যালুটা কি হচ্ছে বাবা? এই ভ্যালুটা এন্ডোথার্মিক মানে এই ভ্যালুর এনার্জি আমায় দিতে হচ্ছে। এইটা তো নেগেটিভ দেখছিস এক্সোথার্মিক, তার মানে ডেফিনেটলি দিস উইল বি লেস দ্যান -13.7 কিলো ক্যালোরি পার মোল। হ্যাঁ না বল?
ক্লিয়ার? তাহলে আমি স্ট্রেট ভাবে লিখতে পারি হিট অফ আয়োনাইজেশন ইকুয়াল টু 13.7 মাইনাস হিট অফ নিউট্রালাইজেশন অফ উইক অ্যাসিড অর উইক বেস। এটা আমরা এইখান থেকে করতে পারি, কিন্তু মড নিবি তার থেকে বেস্ট হচ্ছে এইটা করা। একটু ভেবে নে, এক্সপ্রেশনটা হওয়া উচিত ছিল -13.7, সেখান থেকে কিছুটা এনার্জি, সেখান থেকেই এনার্জিটা খরচা করতে হচ্ছে যে অ্যাসিডিক অ্যাসিডগুলো ল্যাথ খেয়ে আছে তাদের মারপিট করে সলিউশনে আনার জন্য, দিয়ে আমি রেজাল্ট একটা পাচ্ছি। বাস, দিস ইজ ইউর হিসাব। তাহলে এটা যদি আমার হিসেব হয়, তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি যে যত আমার হিট অফ আয়োনাইজেশন বেশি হবে, তাহলে আমার মোর, তার মানে আমার মোর, তাহলে আমার মোর is the heat of neutralization of ionization যত আমার হিট অফ আয়োনাইজেশন বেশি হবে তত less will be the heat of neutralization হিট অফ আয়োনাইজেশন যত বেশি হবে, যত বেশি এনার্জি খরচা করতে হবে অ্যাসিডিক অ্যাসিডকে ঘুম থেকে তোলার জন্যে। এটা বেসিক্যালি কি, এই যে 97টা অ্যাসিডিক অ্যাসিড ঘুমিয়েছিল, ল্যাথ খেয়েছিল, তার থেকে H+টা বার করার জন্য যে অ্যামাউন্ট অফ হিটটা আমায় দিতে হচ্ছে, তাহলে যত বেশি এনার্জি আমায় খরচা করতে হবে এই অ্যাসিডিক অ্যাসিডটাকে ঘুম থেকে তোলার জন্যে, সেটাই আমার হিট অফ আয়োনাইজেশন। যত এটা বেশি লাগবে তত আমার এনথালপি অফ নিউট্রালাইজেশন কম হবে। এবং সেকেন্ড পয়েন্ট, যত আমার হিট অফ আয়োনাইজেশন বেশি হবে তত সেটা উইক অ্যাসিড। মোর ইজ দ্য হিট of ionization less will be its acidic strength done, তত এর অ্যাসিডিক স্ট্রেংথ কম হবে। acidic strength less will be its PA less will be its H plus less will be its KA। মনে পড়ছে Ka Ka যত কম হবে অ্যাসিডিক স্ট্রেংথ তত কম হবে, তাই আমরা বলেছি লেস উইল বি ইটস কে। মোর উইল বি, মোর পিকে মানে কি ছিল, নেগেটিভ লগ। মোর উইল বি ইটস পিকেএ, মোর উইল বি ইটস পিএইচ। ভালো করে স্টেটমেন্টটা দেখে নে। হিট অফ আয়োনাইজেশন যত বেশি হবে তার মানে সেটা তত উইক অ্যাসিড, সেটা যত উইক অ্যাসিড তত তার H+ কম, যত তার H+ কম তত তার Ka ভ্যালু কম, যত তার Ka ভ্যালু কম pKa ভ্যালু তত বেশি, তত তার pH এর ভ্যালুও বেশি। ক্লিয়ার? তার মানে এই হিট অফ নিউট্রালাইজেশন থেকে আমাদের কিন্তু হিট অফ আয়োনাইজেশনটা বার করতে হবে। আমি পুরো জিনিসটা তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা এই আগে পড়েছিলাম হিট অফ কম্বাশন থেকে বা এনথালপি অফ কম্বাশন থেকে আমরা ক্যালোরিফিক ভ্যালুটা পড়বো বলেছিলাম, সেটা আর আমাকে মনে করালি না। তার মানে ক্যালোরিফিক ভ্যালু আচ্ছা, হিট অফ কম্বাশনটাও বলি, 1 মোল সাবস্টেন্সকে যদি পোড়াতে হয় কতটা হিট সে রিলিজ করবে সেটাই হিট অফ কম্বাশন। 1 মোল সাবস্টেন্সকে পোড়ালে কতটা হিট রিলিজ করবে সেটাই হিট অফ কম্বাশন।
চলবে? তাহলে এক মোল সাবস্টেন্সকে পোড়ালে যতটা হিট রিলিজ করবে সেটা যদি হিট অফ কম্বাশন হয়, ক্যালোরিফিক ভ্যালু মানে 1 গ্রামকে হিট করলে পোড়ালে কতটা হিট রিলিজ করবে, 1 গ্রামকে বা 1 ml কে, তার মানে হিট রিলিজড ফর বার্নিং 1 মোল, 1 মোল নয়, 1 মোল তো 1 মোল কি ছিল বাবা? 1 মোল ছিল হিট অফ এনথালপি অফ কম্বাশন। ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে হিট রিলিজ ফর বার্নিং 1 গ্রাম অফ ফুয়েল। ঠিক আছে, 1 গ্রামকে, তার মানে ক্যালোরিফিক ভ্যালু ইকুয়াল টু ইকুয়াল টু heat enthalpy of combustion divided by molecular weight। ঠিক মিলছে কিনা দেখ, 1 মোল মানে মলিকুলার ওয়েটকে পোড়াতে গেলে যে হিট রিলিজ করে সেটা হিট অফ কম্বাশন। তাহলে আমার ক্যালোরিফিক ভ্যালু মানে কি, 1 গ্রামকে, তার মানে ধর সাপোজ মিথেন কার্বন 12 হাইড্রোজেন 4, তার মানে 16 গ্রামকে পোড়ালে এক্স অ্যামাউন্ট অফ হিট রিলিজ হয়। তাহলে 1 গ্রামকে পোড়ালে x/16, তার মানে x/16 মানে হিট অফ কম্বাশন ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। আর একটা কথা, যার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি, যার 1 গ্রামকে পোড়ালে যত বেশি এনার্জি পাবো, ডেফিনেটলি সেটা তত ভালো ফুয়েল। হয়ে গেল, লিখে নিবি সব। ডান, আমরা এই অবধি পেয়ে গেছি। এবার আমরা নেক্সট কি পড়বো ঠিক করেছিলাম, আমরা আবার আমাদের আগের পোর্শনে ফেরত যাই। যতবার আমি ফেরত যাব ততবার কিন্তু রিভিশন গুলো যেন হয়ে যায়। তার মানে হিট অফ ফরমেশন হয়ে গেছে, হিট অফ রিয়াকশন আমি বার করতে পারি। ফরমেশনের থ্রু দিয়ে বার করতে গেলে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, কম্বাশনের থ্রু দিয়ে বার করতে গেলে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট। নিউট্রালাইজেশন একটা আলাদা কেস আছে, যেখানে হিট অফ এনথালপি অফ নিউট্রালাইজেশন, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ফিক্সড, আমাকে শুধু উইক অ্যাসিড বা উইক বেস বার করতে হবে, যেখানে হিট অফ আয়নাইজেশন নতুন করে বার করতে হবে। বন্ড এনথালপি, এর পরের কাজ হচ্ছে বন্ড এনথালপি, হিট অফ অ্যাটমাইজেশন। ওকে, তাহলে আমরা পরের কাজটা শুরু করে দিই, which is our bond enthalpy। চলো তাহলে বন্ড এনথালপি, বন্ড এনথালপি কি কি পয়েন্টস, আর 1 মোলের গল্প ছিল। তার মানে আমি বলে ফেলি, এনার্জি বা হিট released when 1 mole of covalent bond is formed। এটা হচ্ছে বন্ড এনার্জি, এনার্জি রিলিজ করেছে। আবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি বলিস, তাহলে বন্ডটা ভাঙতে কতটা এনার্জি লাগবে, তাহলে হিট রিকোয়ার্ড টু ব্রেক 1 mole of covalent bond। Heat required to break 1 mole of covalent bond, এটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। চলবে একদম। যদি কেউ তোকে বলে যে মিথেন CH4, সেটাকে ভেঙে কার্বন আর ধর সেটাকে ভেঙে আমি কার্বন সলিড প্লাস হাইড্রোজেন 4টে গ্যাসিয়াস পেয়েছি, এর এনার্জি দেওয়া আছে হচ্ছে -x। ঠিক আছে, এর এনার্জি সাপোজ দেওয়া আছে -x বা x, কিছু একটা ধর, কিছু কি ডেটা দেওয়া থাকবে সেটা তো দেখতে হবে। ধর এর এনার্জি দেওয়া আছে x, তার মানে এটা কটা বন্ড ভেঙেছিস, CH4 মানে 4টে বন্ড। দেয়ারফর আমার বন্ড এনথালপি সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু x/4, কারণ 1 মোল বন্ডের জন্য আমরা ক্যালকুলেশনটা করছি।
এবং বন্ড এনথালপি যখন আমরা কাজ করছি, বন্ড এনথালপি নিয়ে যখন আমরা কাজ করছি, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন ইন টার্মস অফ বন্ড এনথালপি যদি হয়, তাহলে ডেল্টা এইচ বন্ড এনথালপি অফ রিয়াক্টেন্ট minus delta H bond enthalpy of product, ঠিক আছে? ডেল্টা এইচ বন্ড এনথালপি অফ রিয়াক্টেন্ট মাইনাস ডেল্টা এইচ বন্ড এনথালপি অফ প্রোডাক্ট, কম্বাশনের বেলাও রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, কম্বাশনের বেলা রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, এনথালপির বেলা রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, বাকি সব কেসে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, বাকি সব কেসে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, কম্বাশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, বন্ড এনথালপির জায়গায় রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, ঠিক আছে? এখান থেকে অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন জেনারেটেড হবে। আজকে তো আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা শুধু থিওরির কাজ করছি। এবার তারপরে নেক্সট এসছিল এনথালপি অফ ফেজ চেঞ্জটা করিয়ে দিই। এনথালপি এনথালপি ফর ফেজ চেঞ্জ, প্রথমটা কি ছিল? এনথালপি অফ ভেপোরাইজেশন ডেল্টা এইচ ক্যাপ ভি। কি বলবি ডেফিনেশন? এক মোল লিকুইডকে এক মোল ভেপারে কনভার্ট করতে গেলে, এক মোল লিকুইডকে এক মোল ভেপারে কনভার্ট করতে গেলে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা বেসিক্যালি লাগে, সেটাই হচ্ছে ডেল্টা এইচ ভেপারাইজেশন, সেটাই ডেল্টা এইচ ভেপারাইজেশন, ঠিক আছে? এক মোল সিস্টেম, এক মোল লিকুইড আর স্টেট চেঞ্জের সময় সবসময় ইকুইলিব্রিয়াম থাকে, এক মোল লিকুইডকে এক মোল গ্যাসে করতে গেলে সেটাই হচ্ছে ডেল্টা এইচ ভেপারাইজেশন। তারপরেই আমাদের ছিল ডেল্টা এইচ মেল্টিং, ডেল্টা এইচ মেল্টিং কি ছিল? ডেল্টা এইচ মেল্টিং বল, এক মোল সলিড থেকে এক মোল লিকুইড করতে গেলে যে অ্যামাউন্ট অফ হিটটা অবজর্ভ করে সেটাই হচ্ছে ডেল্টা এইচ মেল্টিং। তার মানে সলিড থেকে লিকুইড, শুধু সব ক্ষেত্রে হিসাব কি? হিসাব একটাই, আমার পয়েন্ট হচ্ছে 1 মোল, আর কিছু দেখতে হবে না, 1 মোল। তারপরে তোর ডেল্টা এইচ ফিউশন কি? এটা তো একই জায়গায় লিখেছিলাম। তার মানে এক মোল লিকুইডকে এক মোল সলিড করতে যে পরিমাণ এনথালপি রিলিজ হয় সেটাই হচ্ছে এনথালপি অফ ফিউশন। তার মানে মেল্টিং আর ফিউশন ম্যাগনিটিউড সেম, সাইন আলাদা। মেল্টিং আর ফিউশন ম্যাগনিটিউড সেম, এটা অ্যাবজর্ভ করছে তার মানে এটা এন্ডো, এটা রিলিজ করছে তার মানে এক্সো। ক্লিয়ার হিসাব? এবার সাবলিমেশন, এবার আমি এনথালপি অফ সাবলিমেশন যদি এখানে টেনে দিই, এবার পয়েন্ট নাম্বার 4, এনথালপি অফ সাবলিমেশন, এনথালপি অফ সাবলিমেশন। তাহলে সাবলিমেশনে কি হচ্ছে? সাবলিমেশনে একটা সলিড থাকে, সেখান থেকে কোথায় যাস? ডাইরেক্ট গ্যাসে যাস, ঠিক আছে? সলিড থেকে গ্যাসের জন্য এক মোলের জন্য যে এনার্জিটা যাচ্ছে সেটাই হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন, একদম। এবার সলিডটা প্রথমে কিসে যাবে? লিকুইড যাবে, লিকুইডটা কিসে যাবে? গ্যাস যাবে। তার মানে সলিড লিকুইড যাচ্ছে মানে ডেল্টা এইচ মেল্টিং, আবার লিকুইড গ্যাসে যাচ্ছে মানে ডেল্টা এইচ ভেপারাইজেশন। তার মানে হেসেস ল অ্যাপ্লাই কর, তার মানে ডেল্টা এইচ সাবলিমেশন ইকুয়াল টু ডেল্টা এইচ মেল্টিং প্লাস ডেল্টা এইচ ভেপারাইজেশন। হিসাব দেখে নে, ঠিক আছে? ফেজ চেঞ্জের গল্প শেষ। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাটোমাইজেশন, এনথালপি অফ অ্যাটোমাইজেশন।
মানে এনথালপি অফ অ্যাটমাইজেশন বলছে যে এলিমেন্টটার ন্যাচারাল স্টেট নিতে হবে, এলিমেন্টটার ন্যাচারাল স্টেট নিতে হবে। ধর I2 সলিড, এলিমেন্টটা 1 মোল এলিমেন্ট, তার মানে 1 মোল এলিমেন্ট, 1 মোল এলিমেন্ট in its natural state। আমি কালকেই এর সব প্রবলেম ডিসকাস করবো, আজকের মধ্যে থিওরিটা রেডি করে নিস। তার মানে এইখান থেকে যাচ্ছে হচ্ছে I2, সরি এখান থেকে যাচ্ছে হচ্ছে আয়োডিন অ্যাটম, আয়োডিন 1 মোল এলিমেন্ট, 1 মোল অ্যাটম করতে হবে, 1 মোল অ্যাটম, 1 মোল অ্যাটম করতে হবে from its natural state। তাহলে এইটা যদি আমি নিই, this is your enthalpy of atomization, done। enthalpy of এরপর আছে enthalpy of hydration, enthalpy of dilution, enthalpy of solution। এইটা লাস্ট আমাদের কাজ আছে, তারপর পুরোটা সাম আপ করে দেব। enthalpy of of hydration, ঠিক আছে। পরেরটা কি বলছি, enthalpy of dilution। আচ্ছা, তারপরেরটা কি আছে, enthalpy of solution, ঠিক আছে। ধর খুব কমন এক্সাম্পল, যে কোনো স্ট্যান্ডার্ড বই বা ভিডিওতে একই জিনিস দেখবি, খুব কমন এক্সাম্পল ধর আমি এখানে নিয়েছি CuSO4, এটা অ্যানহাইড্রাস, মানে জল নেই। CuSO4 এ কতগুলোর ফর্মুলায় কতগুলো জল থাকে সেটা ফিক্স, ধর 5টা জল থাকে, Na2CO3 তে 10টা জল থাকে, লাইক দিস, এগুলো ফিক্স। তার মানে একে যখন জল দিচ্ছি তখন তৈরি হচ্ছে CuSO4 ডট 5টা জল। এই সময় যে অ্যামাউন্ট অফ হিটটা রিলিজ করছে সেইটাই হচ্ছে এনথালপি অফ হাইড্রেশন। হলো, এবার এটাকে জলে ফেললি, এটা জলে ফেলার পর এটার সাথে আরো 5টা জল 6টা জল, সেটা ফর্মুলার বাইরে হাইড্রেট হচ্ছে, সেটা হবে। তার মানে এখানে যদি আমি আবার এইটুকু স্টেট জায়গায় জল দিতাম, তাহলে আমার যেটা হতো CuSO4 5টা জল, তার সাথে ধর x খানা জল চলে এসে CuSO4 ডট ওয়াইটা জল চলে এলো, হাইড্রেট করে দিল। সো দিস ইজ এনথালপি অফ ডাইলুশন, জল কিছুটা মিলিয়ে ফেলে ডাইলুট করে দিল। আর এরকম জলকে ঘিরতে এমন একটা সময় চলে এলো যখন আর কোনো জল আসতে পারবে না, তারপরে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্টে যদি চলে আসে, ম্যাক্সিমাম ওয়াটার চলে এলে, দ্যাট ইজ কল্ড এনথালপি অফ সলিউশন। তাহলে এক এক করে ভাব যে শুধু CuSO4 থেকে যদি আমি এখানে আসতাম, তাহলে সেটা হতো ডাইরেক্ট এনথালপি অফ সলিউশন, মানে অ্যানহাইড্রাস CuSO4 থেকে, মানে ধর তুই দাঁড়া, তার মানে CuSO4 থেকে CuSO4 5টা জল, বল এটা কি হলো, এনথালপি অফ হাইড্রেশন। এটা A, এটার নাম B, এটার নাম C, ভালো করে শুনবি কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে A, প্রসেস A। CuSO4 থেকে CuSO4 ডট X জল, মানে লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার
বাট মোর দ্যান 5, সেটা দেওয়া মানে প্রসেস বি, দিস ইজ এনথালপি অফ ডাইলুশন। আর এইখান থেকে CuSO4 ডট ওয়াই জল মানে স্যাচুরেটেড করে দিচ্ছি, স্যাচুরেটেড ওয়াটার, এটা কি হচ্ছে এনথালপি অফ সলিউশন সি। তাহলে অঙ্ক করার সময় যদি এইখান থেকে এইখানে যেতে দেয়, তার মানে ডেল্টা এইচ সি, বোঝাই যাচ্ছে ডেল্টা এইচ সি ইকুয়াল টু ডেল্টা এইচ এ প্লাস ডেল্টা এইচ বি, এরকম বিভিন্ন ফরম্যাট চলে আসবে। আমরা এনথালপি অফ সলিউশন, ডাইলুশন, হাইড্রেশন এগুলোর অঙ্ক করার সময় পুরো জিনিসটা আমরা আবার ক্লিয়ার করে নেব। তাহলে আমরা পুরো আমাদের থার্মোকেমিস্ট্রির থিওরি আমরা পুরো সলভ করে ফেলেছি। আমরা দেখে নিই এনথালপি অফ রিয়াকশন পারবো, ফরমেশন পারবো, ফরমেশনের এখানে আর একটা জিনিস বা ফরমেশনের এখানে আর একটা জিনিস তোকে দেখতে হতো, ডেল্টা এ জিরো এফ, এটাও স্কুলের জন্য খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এনথালপি অফ কম্বাশন পারবো, এনথালপি অফ নিউট্রালাইজেশন, বন্ড এনথালপি শিখে গেছি। তারপর এনথালপি অফ অ্যাটমাইজেশন পারবো, হাইড্রেশন, ডাইলুশন, সলিউশন পারবো, ভেপারাইজেশন, মেল্টিং, সাবলিমেশন সবগুলো পারবো। অ্যান্ড 10 ইকুয়াল টু 9 প্লাস 8, কারণ প্লেন হেসেস ল। ওকে, তাহলে আজকের এই ক্লাসটা এই অবধি রাখ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ক্লাস নোট বানিয়ে রেডি করে নে। আমরা নেক্সট ক্লাস থেকে প্রথমে থার্মোকেমিস্ট্রির প্রবলেম ডিসকাস করব, তারপর থার্মোডাইনামিক্সের ডিটেল প্রবলেম আমরা ডিসকাস করব। কেউ যদি থার্মোডাইনামিক্স আরো ভালো করে করিস, আমাকে কিছু হোয়াটসঅ্যাপে প্রবলেম পাঠাতে পারিস। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।